আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বায়োলজির মাস্টার ক্লাসে। তো আমাদের আজকের ক্লাসে পড়ার টপিক হচ্ছে কোষ বিভাজনের কোয়েশ্চেন সলভ। তো কোষ বিভাজনের কোয়েশ্চেন সলভ করার আগে তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে তোমরা সবাই কোষ বিভাজন চ্যাপ্টারের উপরে যে মাস্টার ক্লাসটা রয়েছে সেটা রেকর্ডিংটা অবশ্যই দেখে নিবে এবং নিজেরা হচ্ছে এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়ে নিবে। কারণ নিজেদের যদি চ্যাপ্টার সম্পর্কে ভালো আইডিয়া না থাকে তাহলে পরবর্তীতে হচ্ছে গিয়ে তোমরা যতই প্রশ্ন দেখবে বা যতই মডেল টেস্টের প্রশ্ন সলভ করবে না কেন, ওই প্রশ্নগুলো তোমাদের মাথায় গেঁথে যাবে না। আমি বরাবরই বলি যে আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্টটা কিন্তু অনেকখানি লাকের। কারণ দেখো তুমি এই যে তোমার ফিজিক্স ২ পেপার, কেমিস্ট্রি ২ পেপার, বায়োলজি ২ পেপার, হাজার হাজার জেনারেল নলেজ, ইংলিশ এগুলো পড়ে একটা দিন ১ ঘন্টার পরীক্ষা দেওয়া, এটা কিন্তু চারটিখানি ব্যাপার না। তো এই চ্যাপ্টার গুলা বা সাবজেক্ট গুলা যদি তুমি আগে থেকে একদম একটা ভালো নলেজ নিয়ে রাখতে না পারো, তাহলে কি সে ১ দিন বা ২ দিন তুমি সবকিছু রিভিশন করে গিয়ে এরপরে এক্সাম হলে বসতে পারবা? জীবনেও পসিবল না। আমি তোমাকে যদি ১ মাস সময় দিই রিভিশনের, তাহলেও দেখবা তোমার কিছু না কিছু বাকি রয়েই গেছে। যদিও আমরা মেডিকেলের আগে ১ মাস আবার হচ্ছে রিভিশনের জন্য রাখি। কিন্তু তারপরেও যদি আগে কনসেপশন ক্লিয়ার না হয়, তাহলে তুমি যতবারই রিভিশন দিতে বসবা, বই খাতা খুললে মনে হবে যা দেখি নতুন লাগে। এইজন্য এখন থেকে পড়াশোনার স্টাইলটা এমন হতে হবে যে তুমি একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার রিক্যাপ করবা, কোরিলেট করার ট্রাই করবা। যে এই চ্যাপ্টারে কোন জিনিসগুলো আমি আগে অন্য কোনো চ্যাপ্টারে পড়েছিলাম, সেখানে কোন সূত্রে এই জিনিসগুলা নিয়ে আলোচনা করা হয়েছিল। তাহলে কোষ বিভাজন এমন একটা চ্যাপ্টার, যেই চ্যাপ্টারটা তোমরা সেই ক্লাস 8 থেকে পড়ে আসতেছো। 8, 9, 10 ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার। এবং এই চ্যাপ্টারের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে কনফিউজিং চ্যাপ্টার। কারণ প্রতিটা ধাপে কি কি হচ্ছে, কোন ধাপে কোনটা সম্পূর্ণ বিলুপ্ত হয়, বিলুপ্ত হতে শুরু করে বা বিলুপ্ত হয়ে গিয়েছে, এই ধরনের শব্দের জালে দেখবা তোমরা ধরা পড়ে যাচ্ছ, আটকে পড়ে যাচ্ছ। এই জন্য তোমাদের এই কোয়েশ্চেন সলভ ক্লাসে তোমাদের যতগুলা হচ্ছে গিয়ে তোমার এনসিটিবি কর্তৃক অনুমোদিত বায়োলজি বই আছে, তার মধ্যে পরীক্ষায় আসার মতো যে বইগুলো বা যে রাইটারের বইগুলা কমনলি সব ইনস্টিটিউশনে পড়ানো হয়, সেখানকার অনুশীলনী প্রশ্নগুলো আমরা আজকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো সবাই মনোযোগ দাও। তো আজকে আমাদের কোষ বিভাজন চ্যাপ্টারে তোমাদের সাথে আমি আছি, তোমাদের সঞ্চারী আপু। তাহলে দেখো এখানে প্রথম প্রশ্নতে আমার লেখা আছে যে কোষ বিভাজনের পদ্ধতি কত প্রকার। তাহলে তোমরা একটু মনে মনে চিন্তা করো তো যে কোষ বিভাজনের পদ্ধতি কত প্রকার ছিল। কোষ বিভাজনের পদ্ধতি, আমার নামগুলা কি কি ছিল আমরা একটু মনে করার চেষ্টা করি তো। অ্যামাইটোসিস। কোন শব্দের আগে অ্যা বা ডি থাকার মানে হচ্ছে অ্যাবসেন্ট বা ডিলিট, নাই, নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। তাহলে অ্যামাইটোসিস মানে হচ্ছে যেটা মাইটোসিস না, অ্যামাইটোসিস। দ্বিতীয়টা হলো মাইটোসিস, তার মানে এটা প্রকৃত অর্থে অ্যাকচুয়ালি মাইটোসিস। থার্ডটা হলো মিওসিস, তার মানে যেটা মাইটোসিস না, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। তাহলে আমাদের কোষ বিভাজনের পদ্ধতি কত প্রকার? অ্যান্সার হবে ৩ প্রকার। এই চ্যাপ্টারে আমরা অ্যামাইটোসিস সম্পর্কে একদম শর্টকাটে পড়েছি, মাইটোসিস বড় করে পড়েছি এবং তার চেয়েও ব্রডলি আমরা পড়েছি মিওসিস। এবং মিওসিসের যে ২টা পর্যায় ছিল, মিওসিস 1 এবং মিওসিস 2, এর মধ্যে আমাদের পরীক্ষায় বেশি আসবে মিওসিস 1 থেকে প্রশ্ন। মিওসিস 1 এর প্রোফেজ 1 থেকে প্রশ্ন আসবে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আছে ইন্টারফেস। সেই ইন্টারফেজেরও প্রতিটা ধাপ সম্পর্কে কিন্তু আমরা আমাদের আগের ক্লাসে জেনেছি। তাহলে দেখো আমাদের নেক্সট প্রশ্নে বলা হয়েছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোনো প্রকার জটিলতা ছাড়া কোনটির সরাসরি বিভাজন ঘটে। নাম যেহেতু অ্যামাইটোসিস, তার মানে এখানে মাইটোসিসের মতো কোনো কমপ্লেক্স প্রসিডিউর হবে না। তাহলে এখানে আমার কোনটা কোনো রকম জটিলতা ছাড়া বিভাজিত হচ্ছে? দেহকোষ, মাইটোকন্ড্রিয়া, মাতৃকোষ, সাইটোপ্লাজম। অ্যামাইটোসিস হলে কি শুধুমাত্র সাইটোপ্লাজম বিভাজিত হয়, শুধুমাত্র মাইটোকন্ড্রিয়া বিভাজিত হয়? না, পুরা কোষটাই বিভাজিত হচ্ছে। তাহলে আমার কি বি আর ডি অপশন আগে থেকেই বাদ। কনফিউশন হবে দেহকোষ আর মাতৃকোষ নিয়ে। তাহলে দেখো আজকের দিনে যারা দেহকোষ, আগামী দিনের তারা মাতৃকোষ। তার মানে যে কোষগুলাই তোমার কোষ বিভাজনে পার্টিসিপেট করবে বা যে কোষটা বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে, তাকে আমরা মাতৃকোষ বা মাদার সেল বলি। তাহলে আমাদের অ্যামাইটোসিসে অ্যাকচুয়ালি কোনটা বিভাজিত হচ্ছে? মাতৃকোষ। এবং মনে রাখবা মাকে অলওয়েজ আমরা এক্সট্রা ভালোবাসা দিই। তাহলে মাতৃকোষ অলওয়েজ কি হবে, ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড? যেখানেই মাতৃকোষ শব্দটা পাবা সেখানে বুঝবা যে মাতৃকোষ মানেই হচ্ছে
ডিপ্লয়েড। মাতৃকোষ মানেই হচ্ছে ডিপ্লয়েড। তাহলে দেখো অ্যামাইটোসিস কোষ বিভাজনের সময় কোষের নিউক্লিয় বস্তুর আকৃতি কেমন হয়। ধরো এটা হচ্ছে আমার একটা মাতৃকোষ আর এটা হচ্ছে সেই মাতৃকোষের নিউক্লিয়াস। তাহলে এই যে যখন অ্যামাইটোসিস প্রসিডিউরেও পার্টিসিপেট করবে তখন কি হবে, আমার এই মাতৃকোষের কোষ ঝিল্লি বরাবর একটা খাঁজ সৃষ্টি হবে এবং নিউক্লিয়ার যে বস্তুগুলো ছিল সেগুলাও দুই ভাগে বিভাজিত হয়ে সেই দুটা খাঁজের ভিতরে প্রবেশ করবে। ঠিক আছে, এরপরে সেই খাঁজটা আস্তে আস্তে গভীর হতে হতে কাঁচটা আস্তে আস্তে গভীর হতে হতে দুই পাশে সরে গেল এবং আমাদের নিউক্লিয়ার বস্তুগুলোও তখন দুই পাশে চলে গেল। তাহলে তখন এটা দেখতে কেমন হয়ে গেল বলতো? এটা দেখতে তখন হয়ে গেল ডাম্বেল বা মুগুর আকৃতির। দেখবা যারা জিমে যাও বা এক্সারসাইজ করো, জিম টিম করো, অনেক বাইসেপস ট্রাইসেপস আছে, অনেক মেয়েরাও এখন জিমে যায়, তারা কি করে এরকম ডাম্বেল দিয়ে হচ্ছে এক্সারসাইজ করে। তাহলে ডাম্বেল বা মুগুর দেখতে কেমন, মাঝখানে চিকন আর দুই পাশে মোটু। এরপরে তো কি হয়, তোমার যখনই ওদের মধ্যে গ্যাপটা অনেক বেড়ে যায় তখন ধাম করে এটা বিভাজিত হয়ে আমরা দুইটা কোষ পেয়ে যাচ্ছি। কোন রকম জটিল প্রক্রিয়া বা প্রসিডিউর কিছুই নাই, জাস্ট মাঝখানে একটা খাঁজ সৃষ্টি হয়ে আমরা একটি মাতৃকোষ থেকে দুইটি অপত্য কোষ পেয়ে যাচ্ছি। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে ডাম্বেল আকৃতির। কোষ বিভাজন কে আবিষ্কার করেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের এই চ্যাপ্টারে বেশ কয়েকটা বিজ্ঞানীর নাম দেওয়া আছে, আমাদেরকে সেই বিজ্ঞানীর নামগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে বোভারি, বোভারি কি করেছিলেন? বোভারি হচ্ছে নিউক্লিওলাসের সাথে জড়িত, নিউক্লিওলাস নামকরণ করেছিলেন। বোভারি হচ্ছে নিউক্লিওলাসের সাথে জড়িত। স্ট্রাসবুর্গার হচ্ছে ক্রোমোজোমের সাথে জড়িত। তোমাদের ক্রোমোজোমের মধ্যে অসংখ্য নাম দেওয়া ছিল, যার মধ্যে স্ট্রাসবুর্গারই অ্যাকচুয়ালি আমাদের ক্রোমোজোমের আবিষ্কারক। শ্লাইখার, শ্লাইখার হচ্ছে মাইটোসিসের ক্যারিওকাইনেসিস আবিষ্কার করেছিলেন। ক্যারিওকাইনেসিস। তাহলে এখানে অ্যান্সার কি হবে বলতো? ফ্লেমিং। এটা কি আলেকজান্ডার ফ্লেমিং হবে নাকি ওয়াল্টার ফ্লেমিং হবে? এটা খুব ভালো করে মনে রাখবে, এটা হবে হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। ঠিক আছে, সামুদ্রিক সালামান্ডার বৈজ্ঞানিক নামটা তোমাদের ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার জন্য পড়বা। ট্রিটিউডাস ম্যাকিউলোসাতে সর্বপ্রথম কোষ বিভাজন প্রত্যক্ষ করে আবিষ্কার করেন। এবং আরেকটা ফ্লেমিং আমরা আমাদের জীবদ্দশায় পেয়েছি, যেটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং, তাই না? উনি হচ্ছে পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। তাহলে একটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং আর একটা হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। পরীক্ষাতে শুধু ফ্লেমিং দিয়ে দিলে তো ভালোই, আর যদি নামের সারনেম দিয়ে দেয় তাহলে তোমাদেরকে পার্থক্যটা বুঝতে হবে। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে বা বিষুব তলে অবস্থান করে? আমরা জানি আমাদের কোষ বিভাজনের সময় আমাদের এখানে দুমেরুযুক্ত মাকু বা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। এই যে আমাদের দুমেরুযুক্ত মাকু বা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হলো, এর দুই পাশে হচ্ছে গ্লোবের মতো থাকবে দুইটা মেরু, এই উত্তর মেরু আর হচ্ছে দক্ষিণ মেরু, এবং দু মেরুর মধ্যবর্তী যে অঞ্চলটা সেই বরাবর আমরা ইমাজিন করি হচ্ছে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। আমাদের এই যে স্পিন্ডল যন্ত্র, সেই স্পিন্ডল যন্ত্রের প্রতিটা তন্তু একদম উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত থাকে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত থাকে। তাহলে প্রতিটা রশ্মিকে আমরা বলি হচ্ছে গিয়ে মাকু রশ্মি বা স্পিন্ডল রশ্মি, আর যেগুলোর সাথে ক্রোমোজোম যুক্ত হবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে আকর্ষণ তন্তু। যেগুলোর সাথে আমাদের ক্রোমোজোম যুক্ত হয় তাদেরকে আমরা বলি হচ্ছে গিয়ে ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। ঠিক আছে, তাহলে ইনিশিয়ালি ওরা করে কি, ওরা হচ্ছে তোমার ছড়ানো ছিটানো ভাবে যুক্ত থাকে, কিন্তু যখনই ওরা একদম এই বিষুবীয় অঞ্চল পর্যন্ত বিন্যস্ত হয়ে যাবে তখনই বুঝতে হবে যে আমার প্রোগ্রেস হচ্ছে সামনের দিকে। তাহলে এই যে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হচ্ছে, এই কাহিনীটা কোথায় হয়? মেটাফেজ দশায় হয়। তাহলে মেটাফেজের আমাদের তিনটা উল্লেখযোগ্য ঘটনা আছে। কি কি ঘটনা? নাম্বার 1, এই ধাপে আমার ক্রোমোজোম গুলো সর্বোচ্চ খাটো মোটা হয়, একদম সেই রকম, এর চেয়ে অধিক খাটো মোটা আর পসিবল না। ঠিক আছে, আমাকেও ক্রস করে গেছে। সর্বোচ্চ খাটো সর্বোচ্চ খাটো
ও মোটা হবে। ঠিক আছে? আর হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে তোমার সুপার কনডেনসেশন। আর এখানে হবে সুপার কয়েলিং। এই সুপার কয়েলিং এর মাধ্যমে ওদের কনডেনসেশন হচ্ছে, ওরা মোটা হচ্ছে। আর এখানে আরেকটা জিনিসও যেটাকে আমরা বলি হচ্ছে মেটাকাইনেসিস। এই যে সর্বোচ্চ খাটো মোটা হয়ে যাওয়া ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হচ্ছে, এই ঘটনাটাকে আমরা বলি মেটাকাইনেসিস। ওকে? মাইটোসিসের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের পূর্ণ বিলুপ্তি ঘটে? এখানে কিন্তু বলছে যে পূর্ণ বিলুপ্তি ঘটে। এখানে কিন্তু একটু কনফিউজিং আছে। কি কি দেখো, কোনটা নিয়ে ভেজাল বাঁধে? যদি আমাকে বলে যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে শুরু করে, বিলুপ্ত হতে শুরু করে, তাহলে সেটা হবে হচ্ছে প্রোফেজ। যদি আমাকে বলা হয় নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, সেটা হবে মেটাফেজ, মানে বিলুপ্ত হয়ে গেছে। আর আমাকে যদি বলে যে বিলুপ্ত থাকে, মানে অলরেডি বিলুপ্ত হয়ে গেছে, এখানেও বিলুপ্ত থাকবে, তাহলে সেটা হবে মেটাফেজ। তাহলে বিলুপ্ত হতে শুরু করে প্রোফেজ, বিলুপ্ত হয়ে যায় প্রোমেটাফেজ, এবং বিলুপ্ত থাকে হচ্ছে গিয়ে তোমার মেটাফেজ। তাহলে দেখো আমাকে এখানে কিন্তু বলেছে পূর্ণ বিলুপ্তি ঘটে। পূর্ণ বিলুপ্তি ঘটে মানে বিলুপ্ত হয়ে গেছে। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো তো? প্রোমেটাফেজ। মাইটোসিস কোথায় ঘটে না? তোমরা অনেকেই নাটাই খেয়াল করবা না। আমরা জানি যে আমাদের যেই টিস্যুগুলো হচ্ছে ভাজক টিস্যু, তার মানে বিভাজন হবার ক্ষমতা আছে, একমাত্র তাদের দেহেই কি হবে? মাইটোসিস হবে। আমরা কোন আমাদের স্থায়ী টিস্যুতে, দ্যাট মিনস জাইলেম, ফ্লোয়েম, প্যারেনকুলেন, স্ক্লেরেন কাইমা, এগুলোতে কখনোই আমরা মাইটোসিস কোষ বিভাজন পাবো না। তাহলে উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চল কোনগুলো? দেখো, মূল আর কাণ্ডের অগ্রভাগ, পাতার বর্ধনশীল অঞ্চল, প্রাণীর যকৃৎ কোষে, প্রাণীর স্নায়ু কোষে। এটার অ্যান্সার হবে প্রাণীর স্নায়ু কোষে। তাহলে একটু ইমাজিন করার চেষ্টা করো তো, যে প্রাণীর স্নায়ু কোষ বা নিউরনে এমন কোন অঙ্গাণুটা নেই যে অঙ্গাণুটা হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে। আমরা প্রথম অধ্যায়ে পড়ে এসেছিলাম আমাদের হচ্ছে কোষ আর টিস্যু চ্যাপ্টারে, যে এমন কিছু অঙ্গাণু আছে যেগুলা কোষ বিভাজনে সাহায্য করে, স্পিন্ডল যন্ত্র তৈরি করবে, সিলিয়া ফ্ল্যাজেলা তৈরিতে ভূমিকা রাখবে। তাহলে এমন একটা অঙ্গাণু হচ্ছে আমাদের সবার প্রিয় সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রিওলের কাজ কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেন্ট্রিওলের কাজ কি ছিল? সেন্ট্রিওলের কাজ হচ্ছে গিয়ে তোমার সিলিয়া ফ্ল্যাজেলা তৈরি, এরা হলো সাইটোপ্লাজমে অভিক্ষেপ, এখানে হচ্ছে কি দুমেরুযুক্ত মাকু বা স্পিন্ডল যন্ত্র তৈরি, এবং মাকু যন্ত্র তৈরির মাধ্যমে ওরা কি করবে? কোষ বিভাজনে সাহায্য করবে। তাহলে এখানে আমার কি হবে বলতো? এখানে অ্যান্সার হবে হচ্ছে প্রাণীর স্নায়ু কোষে, কারণ প্রাণীর স্নায়ু কোষে কোনো সেন্ট্রিওল থাকে না। তাহলে তোমরা চিন্তা করে দেখো, প্রাণীর স্নায়ু কোষ বা নিউরনে যদি কোনো সেন্ট্রিওল না থাকে, তাহলে ওরা কোনো কোষ বিভাজন করবে না। তাহলে আল্লাহ তাআলা জন্মের সময় তোমার ব্রেইনে যে 100 বিলিয়ন নিউরন দিয়ে দিয়েছেন, এখনো তোমার ব্রেইনে সে 100 বিলিয়ন নিউরনই আছে। তাহলে আমাদের বুদ্ধি বাড়তেছে কিভাবে? একটু চিন্তা করো তো, যে আমাদের নিউরনে কোনো সেন্ট্রিওল নাই, তার মানে আমাদের অন্যান্য সব সেল যেরকম সেল ডিভিশন করতেছে, আমাদের নিউরনের কিন্তু সেরকম সেল ডিভিশনের ক্যাপাসিটি নেই। তাহলে এই যে আমাদের পড়ার ক্যাপাসিটি বাড়তেছে, ধরো ছোটবেলায় হচ্ছে আমি ইন্টারের বই দেখে ভয় পেতাম, এখন বড়বেলায় আমার কাছে ইন্টারের বই কোনো বিষয় না। আবার তোমরা যখন ইনশাল্লাহ মেডিকেলে চান্স পেয়ে বা অন্য কোনো ভার্সিটিতে চান্স পাবা, তখন দেখবে তোমাদের কাছে মনে হবে ইন্টারের বইটা কোনো বিষয়ই না। তাহলে আমাদের এই যে তোমার মানে ক্যাপচার করার ক্যাপাসিটিটা বাড়তেছে, আমাদের বুদ্ধি ম্যাচিউরিটি বাড়তেছে, এটা কিসের মাধ্যমে বাড়তেছে? আমাদের তো নিউরন সংখ্যা বাড়তেছে না? কখনো চিন্তা করেছে এভাবে? আচ্ছা দেখো, আমাদের নিউরনের ডেনড্রাইট এবং এক্সনের মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হয়, যাকে আমরা বলি সিন্যাপস। তাহলে যত আমরা ছোটবেলা থেকে দেখবে বাচ্চাদেরকে ডাক্তাররা বলে এক এক দিন এক এক রকম খেলনা দিয়ে খেলতে দিবেন, এক এক দিন এক এক রকম মানুষের সাথে মেলামেশা বা কথাবার্তা বলতে দিবেন। তাহলে হয় কি, প্রতিদিন নতুন নতুন সিন্যাপসের কানেকশন হয়। ডেনড্রাইট বা এক্সন গুলা তোমার জন্মের সময় তোমার স্ক্রু ঢিলা ছিল, মানে সবগুলা নিউরন ডিসকানেক্টেড ছিল।
বাচ্চারা যত বেশি নতুন নতুন জিনিস দেখবে, বুঝবে, শিখবে, তত হচ্ছে সিনাপস কানেক্টেড হতে থাকবে, তত তোমার বুদ্ধি বাড়বে। কিন্তু একটা সার্টেন এইজ পর কি হয়, তোমার সেই কানেক্টেড সিনাপস গুলো আবার ডিসকানেক্টেড হতে থাকে। তাহলে তুমি কি হয়ে যাবে, আবার তোমার স্ক্রু ঢিলা হয়ে যাবে। এই জন্য দেখবে আমাদের অনেকের বাসায় সিনিয়র সিটিজেন আছেন, আমাদের দাদা নানা, ওনারা হচ্ছে কি একটা সার্টেন এইজ পর কাউকে আর চিনতে পারে না বা জিনিসপত্র মনে রাখতে পারে না, কারণ তাদের সিনাপস গুলো কি আবার সেই ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। তাহলে মাইটোসিস হচ্ছে কোনটাতে ঘটে না, এটা অ্যান্সার হবে প্রাণীর স্নায়ু কোষে। জীবদেহের ক্ষতস্থান এবং ক্ষয়পূরণে অপরিহার্য কোনটি? অ্যামাইটোসিস ক্ষতস্থান পূরণ করে না, মিওসিসও করে না, সাইটোপ্লাজমও করে না। তাহলে অ্যান্সার হবে মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজনের নামকরণ করেন কে? এখানে আমাদের আসবে হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আবিষ্কার করেন কে, আর এটা হলো মাইটোসিস আবিষ্কার এবং নামকরণ করেন কে। যদি আমাদের ক্যারিওকাইনেসিস এর কথা বলা হয়, ক্যারিয়ন শব্দটার মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের বিভাজন মানে আবিষ্কার করেন বা লক্ষ্য করেন হচ্ছে বিজ্ঞানী শ্লাইখার। আর হচ্ছে মাইটোসিস পর্যবেক্ষণ করেন বা নামকরণ করেন হচ্ছে গিয়ে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। তাহলে যিনি কোষ বিভাজন আবিষ্কার করেন তিনি হচ্ছে আমাদের মাইটোসিস আবিষ্কার করেন। তাহলে এখানে অ্যান্সার কি হবে বলতো? ফ্লেমিং। শ্লাইখাল আবিষ্কার করেছিলেন ক্যারিওকাইনেসিস। ফার্মার এবং মুর ওনারা আবিষ্কার করেছিলেন মিওসিস, নামকরণ করেছিলেন, ঠিক আছে? ওনারা হচ্ছে গিয়ে মিওসিস বা মায়োসিস যেটাই তোমরা বলো, নামকরণ করেছিলেন। আর বেনেডিন এবং হাউজার ওনারা হচ্ছে ক্রিমির গ্যামিটে হচ্ছে গিয়ে তোমার প্রথম মিওসিস কোষ বিভাজনটা আবিষ্কার করেন। ক্রিমির গ্যামিটে। আচ্ছা, তাহলে অ্যান্সার হবে হচ্ছে গিয়ে শ্লাইখার। সরি ফ্লেমিং ভুল বলছি, অ্যান্সার করছি। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে? তাহলে আবার সেই কথা, আমাকে যদি বলে বিলুপ্ত হতে শুরু করে প্রোফেজ আর বিলুপ্তি ঘটে হচ্ছে কোথায় হবে, প্রোমেটাফেজ। দেখো এখানে কিন্তু কোথাও অপশনে প্রোমেটাফেজ লেখা নাই, মেটাফেজও লেখা নাই। আমরা বইয়ের লাইনে স্পষ্ট পড়েছি যে বিলুপ্ত হতে শুরু করে প্রোফেজ, বিলুপ্ত হয়ে যায় প্রোমেটাফেজ, বিলুপ্ত থাকে মেটাফেজ। তাহলে দেখো এখানে মেটাফেজ বা প্রোমেটাফেজের কোনো চিহ্নই নাই, তাহলে আমাকে বাধ্য হয়ে কি অ্যান্সার করতে হবে, প্রোফেজ। কারণ ইন্টারফেজ, অ্যানাফেজ আর টেলোফেজের সাথে কখনোই আমার কি যায় না, নিউক্লিওলাসে বিলুপ্তি যায় না, এটা তো আগে আগে বিলুপ্তি হয়ে যাবে। কোন ধাপে অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয়? আমরা জানি এই যে অ্যাস্টার রশ্মি, এই অ্যাস্টার রশ্মি বিচ্ছুরণ থেকেই আমাদের স্পিন্ডল তন্তু তৈরি হয়, এবং অ্যাস্টার রশ্মি বিচ্ছুরণের পিছনে একটা বড় ভূমিকা রয়েছে কার, মাইক্রোটিউবিউলের। মাইক্রোটিউবিউলের সহযোগিতায় আমাদের সেন্ট্রিওল গুলো এই অ্যাস্টার রশ্মি তৈরির মাধ্যমে কি করে বলতো, স্পিন্ডল যন্ত্র তৈরি করে। তাহলে অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হবে কোথায়, আমাদের প্রোমেটাফেজ ধাপে, কারণ আস্তে আস্তে প্রোমেটাফেজ থেকে শুরু করে আমার সেলটা ডিভাইড হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোসোম গুলো VLGI আকার ধারণ করে? আমরা জানি কি VLGI দিয়ে কি বুঝে, মেটাসেন্ট্রিক, সেন্ট্রোমিয়ারটা একদম মাঝখানে। সাবমেটাসেন্ট্রিক, সেন্ট্রোমিয়ারটা একটু এক পাশে সরে গেছে। অ্যাক্রোসেন্ট্রিক মানে একদম একটা বাহু অনেক ছোট, একটা বাহু অনেক বড়। টেলোসেন্ট্রিক মানে হচ্ছে গিয়ে তোমার এরা একটা বাহু এতটাই বড় হয়ে গেছে যে দেখলে এক বাহু বিশিষ্ট ক্রোমোসোম মনে হয়। তাহলে দেখো এটা দেখতে হচ্ছে ইংলিশ অ্যালফাবেট উল্টা ভি, এটা এল, এটা জে, এটা হচ্ছে আই। তাহলে আমার হচ্ছে কি এখানে সেন্ট্রোমিয়ার কোথায় অবস্থান করবে, দেখো একদম সেন্টারে থেকে, এটা আমরা বলি মেটা কেন্দ্রিক বা বেটা সেন্ট্রিক। বাংলা নামগুলো কিন্তু পড়তে হবে, হ্যাঁ। মধ্যকেন্দ্রিক, সাবমেটাসেন্ট্রিক হচ্ছে গিয়ে তোমার উপমধ্যকেন্দ্রিক, অ্যাক্রোসেন্ট্রিক হচ্ছে গিয়ে তোমার প্রান্ত কেন্দ্রিক, আর টেলোসেন্ট্রিক হচ্ছে প্রান্ত কেন্দ্রিক। তাহলে মধ্যকেন্দ্রিক, উপমধ্যকেন্দ্রিক, উপপ্রান্ত কেন্দ্রিক, আর হচ্ছে গিয়ে প্রান্ত কেন্দ্রিক। তাহলে যেটা কিনা প্রান্ত কেন্দ্রিক সেটা আরেকটা নাম হচ্ছে গিয়ে তোমার টেলোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক আরেকটা হচ্ছে টেলোসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর হলো টেলোসেন্ট্রিক। আদি পর্যায়ে তোমার হচ্ছে কি মধ্যকেন্দ্রিক, প্রাক মধ্যকেন্দ্রিক, প্রাক কেন্দ্রিক, উপপ্রান্ত কেন্দ্রিক আর প্রান্ত কেন্দ্রিক। তাহলে এখানে আকৃতি এগুলো সবগুলো আমরা কোন ধাপে পাই দেখো, প্রোফেজে নিউক্লিওলাস নিউক্লিয়ার এনভেলপ খাটো বিলুপ্ত হতে শুরু করে, ক্রোমোজোম গুলো খাটো মোটা হতে থাকে।
মেটাফেজে এসে সর্বোচ্চ খাটো মোটা হয়, অ্যানাফেজ থেকে ওরা 2 মেরুতে চলে যাওয়া শুরু করে এবং টেলোফেজে এসে ওরা মাঝখানে বিভক্ত হয়ে 2টা কোষে রূপান্তরিত হয়ে যায়। তাহলে অ্যান্সার হবে অ্যানাফেজ। অ্যান্সার কি বলো তো? অ্যান্সার হবে হচ্ছে অ্যানাফেজ। মাইটোসিস কোষ বিভাজনের সময় অ্যানাফেজ পর্যায়ে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি, তাহলে বলেছিলাম না মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক মানে হচ্ছে মাঝখানে সেন্ট্রোমিয়ার 2 বাহুর দৈর্ঘ্য সমান। এটা দেখতে কেমন হয়েছে? ইংলিশ ভি এর মতো। তাহলে মেটাসেন্ট্রিক বা হচ্ছে গিয়ে মধ্যকেন্দ্রিক। মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের দ্বিতন হয়। এখানে ক্রোমোজোমের দ্বিতন বলতে কি বুঝাইছে? ক্রোমোজোমের রেপ্লিকেশন। তাহলে রেপ্লিকেশন হয় নিচের কোন পর্যায়ে? আমরা জানি যে দুইটা, ধরো একটা মাইটোসিস আরেকটা মাইটোসিস, এই দুইটা মাইটোসিসের মধ্যবর্তী যে প্রিপারেশন দশা দশা বা বিশ্রাম দশা, এটাকে আমরা বলি হচ্ছে, দেখো, ইন্টার মানে হচ্ছে মাঝখানে, ইন্টার মানে হচ্ছে মাঝখানে, কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি। তাহলে পদ্ধতির নাম হচ্ছে ইন্টারকাইনেসিস। তার মানে দুইটা মাইটোসিসের মধ্যবর্তী দশায়, যে দশায় কোষটা হচ্ছে পূর্ব প্রস্তুতি নিবে বিভাজনের, তাকে আমরা বলবো ইন্টারকাইনেসিস। না সরি, ইন্টারকাইনেসিস আমরা হচ্ছে কি মিওসিসে লিখি, এটা হবে ইন্টারফেজ। ইন্টারকাইনেসিস মিওসিসের জন্য লিখি, তাহলে অ্যান্সার হবে ইন্টারফেজ। কোষ বিভাজনে কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে? তার মানে যখনই আমাদের ক্রোমোজোম গুলো ডিরেক্টলি ক্রোমাটিডে বিভক্ত হয়ে যাচ্ছে, সর্বাধিক খাটোমোটা হয়ে গিয়ে ওদের সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়ে যাচ্ছে। ভালো করে খেয়াল করো, আমাকে যদি বলে যে ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভাজিত হবে মাইটোসিসের কোন উপপর্যায়, ক্রোমোজোম দুটা ক্রোমাটিডে বিভক্ত হলে সেটা হচ্ছে প্রোফেজ। তখনও কিন্তু সেন্ট্রোমিয়ার বরাবর ওরা লেগে আছে। যেমন ধরো এই যে তোমার ক্রোমোজোম, এখান থেকে দুইটা ক্রোমাটিডে ভাগ হয়ে গেল, উপরে একটা নিচে একটা, তখনও কিন্তু সেন্ট্রোমিয়ার আছে। এই সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হবে কোন দশায় গিয়ে? এই ভিএলজিআই হওয়ার আগে মুহূর্তে। তাহলে আমার হচ্ছে যখনই আমার এই সেন্ট্রোমিয়ারের বিভাজনটা বন্ধ হয়ে গেল, কোন ধাপে বন্ধ হয়ে গেল? মেটাফেজে। তখনই আমার কি হবে? আমার এই যে তোমার ক্রোমাটিড তথা দুটো অপত্য ক্রোমোসোম নিজ নিজ মেরুর দিকে ধাবন করবে। এটা কোথায় হবে? অ্যানাফেজ দশায় হবে। কোন পর্যায়ে ক্রোমোজোম গুলো ক্রমশ সরু এবং লম্বা হয়? আমরা জানি যে ক্রোমোজোমের মধ্যে যখন জল বিয়োজন শুরু হয়, ডিহাইড্রেশন, তখন ওরা হচ্ছে যে খাটো আর মোটা হতে শুরু করে। তখন আমরা কি করতে পারি? ওদেরকে মাইক্রোস্কোপের নিচে খুবই সুন্দর করে দেখতে পারি। ওদেরকে আমরা বলি ক্রোমোজোম। ক্রোম মানে কালার, সোমা মানে বডি। কিন্তু এই ক্রোমোজোম গুলাই যখন আবার জল যোজন করবে, হাইড্রেশন করবে, পানি খেয়ে ভুট্টু হবে, জল যোজন করে ওরা কি হবে? খাটো মোটা থেকে আস্তে আস্তে সরু আর লম্বা হয়ে যাবে, মানে ভালোর দিকে। ঠিক আছে? সরু আর লম্বা হয়ে যাবে। তাহলে ক্রোমোজোম ক্রমশ সরু আর মানে হচ্ছে কি লম্বা কিসে হবে বলতো? টেলোফেজে। টেলোফেজের ক্ষেত্রে আমরা দেখব জল যোজন হয়। কাটিং, লেয়ারিং, গ্রাফটিং, এগুলো আমরা হচ্ছে উদ্ভিদের প্রজনন চ্যাপ্টারে পড়েছিলাম যে উদ্ভিদের হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজননের কতগুলো পদ্ধতি আছে, যার মধ্যে বহুল প্রচলিত এবং সবচেয়ে সাকসেসফুল মেথড হচ্ছে এই তোমার হচ্ছে কলম করা বা গ্রাফটিং করা। তাহলে গ্রাফটিং, লেয়ারিং, এরপরে হচ্ছে গিয়ে কাটিং, এই সব ধরনের অঙ্গজ প্রজননে কি করতে হবে? মূল উৎপাদন এবং টিস্যু সংযোজন, নতুন করে মূল উৎপাদন করা হয়েছে, টিস্যু সংযুক্ত করা হয়েছে মাইটোসিসের বদৌলতে। কোন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন ঘটে? তাহলে ডিকশনারিতে লিখে রাখো যে ক্যারিয়ন শব্দটার মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে কোন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন ঘটে? এটাকে আমরা কি বলতে পারি? ইন্টারফেজ তো হচ্ছে দুইটা মাইটোসিসের মধ্যবর্তী দশা, একটু আগে দেখালাম না? সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। ইন্টারকাইনেসিস হচ্ছে আমরা যেরকম মাইটোসিসে পড়েছি ইন্টারফেজ, সেরকম দুইটা মিওসিস মাঝখানে পড়ে হচ্ছে কি তোমার ইন্টারকাইনেসিস। তাহলে এটা হবে হচ্ছে ক্যারিওকাইনেসিস। ওকে। ক্রোমোজোমাল নৃত্য দেখা যায় কোন দশায়? তাহলে মাইটোসিসের প্রথম দশায় তোমার হচ্ছে কি প্রথম কি হবে? জল বিয়োজন হয়ে খাটো মোটা হতে শুরু করে, নিউক্লিওলাস নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে শুরু করে, এগুলো তো প্রোফেজে। প্রোমেটাফেজে এসে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে, ক্রোমোজোম গুলো খাটো মোটা থাকবে এবং এই সময় কি হবে? এই সময় ক্রোমোজোম গুলো এরকম এরকম করে মুভমেন্ট করতে দেখা যাবে, যেটাকে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য। তাহলে আমরা এটা অ্যান্সার কি পাবো? প্রোমেটাফেজ। নিচের কোনটিতে ক্রোমোজোম গতিপ্রাপ্ত হয়? আমাদের যে 5টা দশা আছে মাইটোসিসে, সেগুলোর বাংলা নাম কিন্তু আমাদেরকে জানতে হবে। যেমন প্রোফেজ হচ্ছে আদ্য পর্যায়, প্রোমেটাফেজ হচ্ছে
প্রাক মধ্য পর্যায়, মেটাফেজ হচ্ছে মধ্য পর্যায়, অ্যানাফেজ হচ্ছে গিয়ে গতি পর্যায়, আর টেলোফেজ হচ্ছে অন্ত পর্যায়। তাহলে গতিপ্রাপ্ত হওয়া মানে হচ্ছে কি সেই টাইমটাতে ক্রোমোসোম সবচেয়ে বেশি অ্যাক্টিভেট থাকে। তাহলে অ্যান্সার হবে অ্যানাফেজ, কারণ এই দশাতে ক্রোমোসোম গুলো সবচেয়ে বেশি অ্যাক্টিভেটেড হয়ে নিজ নিজ মেরুর দিকে গমন করছে, তাহলে সেটাকে বলবো আমরা অ্যানাফেজ। যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারের অবস্থান ঠিক মাঝখানে, সেটি কোষ বিভাজনে অ্যানাফেজের পর্যায়ে কোন অবস্থা প্রাপ্ত? একদম ইজি, সেন্ট্রোমিয়ার মাঝখানে মানে দুটো বাহু সমান, এটা হবে মেটাসেন্ট্রিক, ভি, ভি আকৃতির হবে। কোষ বিভাজনের কোন দশায় স্পিন্ডল যন্ত্র অদৃশ্য হয়ে যায়? ইজি প্রশ্ন। আমরা দুই মেরুযুক্ত মাকু বা স্পিন্ডল যন্ত্রের কাজ ছিল শুধুমাত্র একটা ক্রোমোসোমকে দুইটা ক্রোমাটিডে বিভক্ত করে দেওয়া। বিভক্ত হয়ে দেওয়ার সাথে সাথে এই যে তোমার যেটা ছিল হচ্ছে স্পিন্ডল যন্ত্র, এটা অদৃশ্য হয়ে যাবে একদম শেষ দশায় এসে। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোসোম কোষ বিভাজনের সময় কোন আকৃতি? মেটা সাবমেটাসেন্ট্রিক, মানে এল শেপের হবে, এক পাশটা একটু ছোট আরেক পাশটা একটু বড়। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়? এটা আমাদের সবার পারা, এটা হবে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ ধাপে আমাদের স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। ক্রোমোসোমের খাটো আর মোটা হওয়াকে আমরা কি বলি? দেখো, সিন্যাপসিস মানে হচ্ছে তোমার জোড়া বাঁধা, জোড়া বাঁধার প্রক্রিয়া। আমার পিতার কাছ থেকে আসা 23টা ক্রোমোসোম আর মাতার কাছ থেকে আসা 23টা ক্রোমোসোম যখন একসাথে জোড়া বাঁধবে, সেই জোড়া বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সিন্যাপসিস। আর যারা জোড়া বাঁধলো তারা হলো বাইভ্যালেন্ট। যারা জোড়া বাঁধে বা যত জোড়া ক্রোমোসোম জোড়া বাঁধবে তাদেরকে আমরা বলবো একটা বাইভ্যালেন্ট। অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে জেনেটিক্যালি মৃত্যু। একটা হলো নেক্রোসিস, বিষাক্ত পদার্থের প্রভাবে জেনেটিক্যালি। আর অ্যাপোপ্টোসিসে কি হবে? ধরো তোমার নানার হচ্ছে গিয়ে একটা অনেক বড় ধরনের সমস্যা ছিল, ক্যান্সার বা ডায়াবেটিস বা হাই প্রেশার। এখন ডাক্তাররা সাসপেক্ট করতেছে তোমার দাদা যেহেতু তোমার বাবার মধ্যে এই রোগটা আসতে পারে, তাহলে এই জন্য এটাকে বলে জেনেটিক্যালি। ঠিক আছে, অ্যাপোপ্টোসিস। তাহলে অ্যান্সার হবে কনডেনসেশন। কোষ বিভাজনের সময় কোন অঙ্গাণুটি থেকে অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত? এটা একদম জানা কথা, সেন্ট্রিওল। সেন্ট্রিওল যদি অপশনে না থাকে তাহলে আমরা মাইটোকন্ড্রিয়া লিখবো। রাইবোসোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, লাইসোসোম সুইসাইড স্কোয়াড, মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস। এই প্রতিটা অঙ্গাণুর অপর নাম খুব ভালো করে জানতে হবে। নিচের কোনটি কোষে উচ্চ মাত্রায় থাকলে মহিলাদের স্তন ক্যান্সার সৃষ্টি হয়? আমরা জানি যে ক্যান্সারের মানে কি বলবো, মেকানিজমটা আসলে কি। বিভিন্ন রকমের ভেজাল আছে, যেমন ইউভি লাইট, স্কিন ক্যান্সার, জেরোডার্মা পিগমেন্টোসাম। এসব টক্সিক ম্যাটেরিয়ালের প্রভাবে কি হয়? এই টক্সিক ম্যাটেরিয়ালের প্রভাবে হচ্ছে প্রথম দিকে হচ্ছে জ্বর, কাশি, ঠান্ডা, অ্যাজমা এগুলো হতে পারে। তবে এর কারণে কি হয়, এই যে আমাদের সাইক্লিন সিডিকে, সাইক্লিন একটা বিশেষ প্রোটিন যা একটা এনজাইমের মাধ্যমে কাজ করে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এই সাইক্লিন সিডিকে যে মানে যৌগটা আছে, এটা আমাদের সমগ্র কোষে কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করে রাখে। ওকে হচ্ছে নিয়মিত অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হতে দেয় না। তো এই যে হচ্ছে সাইক্লিন সিডিকে যৌগ, এই সাইক্লিন সিডিকে যৌগকে মানে কি করতে হবে বলতো, এই ফসফোরাইলেশন করে পুরো কোষ বিভাজন প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করবে। এই সাইক্লিন সিডিকে যদি নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? আমাদের P53 একটা বিশেষ জিন আছে যাকে আমরা বলি হচ্ছে গিয়ে গার্জিয়ান অফ দা জিনোম। এই যে P53টা কি করবে? অর্ধেক কোষকে অতিরিক্ত কোষ বিভাজনের হাত থেকে রক্ষা করে। তাহলে বাইরের কোনো জীবাণু, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, অতিবেগুনি রশ্মি, ঠিক আছে, আমরা যে বারবিকিউ করি এগুলো কিন্তু মারাত্মক কার্সিনোজেনিক, ক্যান্সার হয়। এই পদার্থগুলো করবে কি, আমাদের ভাইরাসগুলো দেহের ভিতরে প্রবেশ করালে এই সাইক্লিন সিডিকে নিয়ন্ত্রণটা বিনষ্ট হয়ে যাবে। যদি নিয়ন্ত্রণ বিনষ্ট হয়ে যায় তখন আমাদের P53 জিনোম, যে আমাদের গার্ড দিচ্ছিল এতদিন ধরে, সে আমাদেরকে আর ক্যান্সারের এগেইনস্টে গার্ড দিতে পারবে না। তাহলে এখানে অ্যান্সার কি হবে বলতো? সিডিকে প্রোটিন। P53 তো আমাদেরকে কি করতেছে? প্রোটেক্ট করে। পুষ্টির অভাবজনিত কোষের মৃত্যু। তাহলে কোষের মৃত্যুকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে গিয়ে নেক্রোসিস এবং আরেকটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। নরমাল পুষ্টির অভাবে, যেমন ধরো তুমি হচ্ছে গিয়ে কিটো ডায়েট করতেছো, হ্যাঁ, তুমি কড়া ডায়েট করতেছো, তাহলে ডায়েট করলে কি হবে? আমাদের শরীরে কিসের প্রয়োজন? এটিপি। তোমার শরীরে তুমি যা কিছু খাও না কেন সবকিছু কনভার্টেড হয়ে গ্লুকোজে কনভার্ট হয়ে এটিপি রূপান্তর করবে। কিন্তু যদি কোনো কারণে আমাদের কি হয়, এই যে আমরা অতিরিক্ত শরীরে চর্বি থেকে যে খাবার তৈরি করতেছি সেটা পাচ্ছি না, যেমন ধরো তুমি 3-4 দিন ধরে ফাস্টিং, 3-4 দিন ধরে খাও না, কোনো চিনি খাও না, কোক খাও না, কিচ্ছু খাও না, তখন কি হবে?
আমাদের যেখানে যেখানে ফ্যাট ডিপোজিশন, যেখানে যেখানে কার্বোহাইড্রেট ডিপোজিশন, সেগুলা ভেঙে ভেঙে আমাদেরকে কি তৈরি করবে? শক্তি তৈরি করবে। তাহলে কোষে পুষ্টিজনিত অভাব হচ্ছে নেক্রোসিস। আবার অনেক সময় অনেকে বিষ খেয়ে আসে। বিষাক্ত দ্রব্যের প্রভাব। বিষ খেয়ে কি হয়? আমাদের এই যে তোমার শ্বাসনালী সবকিছু পুড়ে ধ্বংসে যায়। এটাও কিন্তু এক ধরনের অ্যাপোপ্টোসিস। নিউট্রোটক্সিস দরকার নাই। নেক্রোসিস হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত সরি নেক্রোসিস হচ্ছে গিয়ে তোমার পুষ্টি কি বলে ওটাকে? আমি একটু ভুল বলছিলাম। পুষ্টির অজনিত হচ্ছে নেক্রোসিস। তাহলে অ্যান্সার হবে নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিস জেনেটিক্যালি। সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভাজন ঘটে নিম্নের কোন ধাপে? আমরা জানি যে নিউক্লিওলাস মানে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়ে যায় প্রোফেজ থেকে। এরপরে হচ্ছে গিয়ে নিউক্লিয়ার মেমব্রেনও হচ্ছে গিয়ে সেখানে কাজ করে অ্যাক্টিভ। আর কিন্তু তখন পর্যন্ত কিন্তু ওরা সেন্ট্রোমিয়ার বরাবর লেগে আছে। তাহলে সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হয়ে যায় হচ্ছে মেটাফেজ দশায়। দেহে টিউমার ছড়িয়ে পড়াকে কি বলে? ডিকশনারিতে লিখে রাখো, অঙ্ক মানেই ক্যান্সার। যারা এখন ব্যাক লাভার্স আছে আমাকে পিটাবে। অঙ্ক মানেই হচ্ছে ক্যান্সার। তাহলে আমরা জানি জেনেসিস কথাটার মানে হচ্ছে তৈরি। জেনেসিস মানে তৈরি। তাহলে অঙ্কোজেনেসিস এটার মানে কি বলতো? অঙ্ক মানে হচ্ছে যে ক্যান্সার বা ম্যালিগন্যান্সি, আর জেনেসিস মানে তৈরি করা। তাহলে ক্যান্সার বা ম্যালিগন্যান্সি তৈরি করাকে বলা হয় অঙ্কোজেনেসিস। নেক্রোসিস তো হচ্ছে পুষ্টিদ্রব্যের অভাবে কোষের যে মৃত্যু সেটা। অ্যাপোপ্টোসিস হচ্ছে গিয়ে কোষের জেনেটিক্যালি মৃত্যু যেটা সেটা। আর মেটাস্টেসিস মানেও কিন্তু ছড়িয়ে পড়া। কিন্তু যেকোনো রোগী মেটাস্টেসিস হতে পারে, কিন্তু আমরা মাইক্রো অঙ্কোজেনেসিসটা ইউজুয়ালি ক্যান্সারের ক্ষেত্রে করি। তাহলে অঙ্কোজেনেসিস কি করতে হবে? আগে বের করতে হবে যে এটা অ্যাকচুয়ালি কি জিনিস। কোন পর্যায়ে কোষ প্লেট তৈরি হয়? আমরা জানি যে বিষুবীয় অঞ্চল বরাবর যে কোষ প্লেট তৈরি হবে সেটার উপরে নতুন ব্যাচদের হচ্ছে গিয়ে সবকিছু হবে। তাহলে বিষুবীয় অঞ্চল থেকে কি হবে? এটা হচ্ছে গিয়ে কোষ প্লেট তৈরি হয় সাইটোপ্লাজম তৈরি করার সময়। সাইটোকাইনেসিস। সাইটো মানে কোষ, কাইনেসিস মানে হচ্ছে গতি প্রদান করা। তাহলে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজম বিভাজন। বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দুভাগে বিভক্ত হওয়াকে কি বলে? দেখো, মেটাকাইনেসিস মানে তো হচ্ছে মেটাফেজ দশায় ক্রোমোজোম সর্বাধিক খাটোমোটা হয়ে মেরু অঞ্চলে প্রবেশ করবে। সেন্ট্রোকাইনেসিস বলতে কিছু নাই। ক্যারিওকাইনেসিস বলতে হচ্ছে গিয়ে নিউক্লিয়াসের যে বিভাজন। আর হচ্ছে অ্যান্সার হবে সাইটোকাইনেসিস। প্লাজমা মেমব্রেনে খাঁজ সৃষ্টির জন্য কে দায়ী? আমরা জানি যে একটা কোষের যখন সাইটোকাইনেসিস হয় তখন আস্তে আস্তে কি হয়? ওদের কোষ ঝিল্লিতে খাঁজ সৃষ্টি হয়। এটা আস্তে আস্তে ডিপ হয়ে কোষটাকে দুভাগে বিভক্ত করে দেয়। তাহলে এখানে খাঁজ সৃষ্টির জন্য দায়ী কে? অ্যাক্টিন এবং মায়োসিন। এগুলো আমাদের মাসেল ফিলামেন্ট। অ্যাক্টিন, মায়োসিন, ঠিক আছে? কোষ চক্রের কোন দশায় ডিএনএ প্রতিলিপি ঘটে? আমরা জানি যে আমাদের কোষ চক্র, আমাদের পৃথিবীতে কোষ রয়েছে 100 ট্রিলিয়ন, 10^14। এই যে কোষ চক্র, এই কোষ চক্রকে হচ্ছে কি দুইটা দশায় বিভাজিত করা যায়। অ্যাকচুয়ালি হচ্ছে কি কোষ চক্র দুইটা না আরো তিনটা আছে। একটা হচ্ছে গিয়ে একটা কোষের সৃষ্টি, সেই কোষের বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন। তাহলে এর মধ্যে কি আসতেছে? আমার এই যে এতক্ষণ পর্যন্ত আমি কোষে যা কিছু পড়াইলাম, বইয়ের দাগানো সেন্টেন্স পড়ালাম, তোমার পরীক্ষা, এই সব কিছুকে একসাথে কম্বিনেশন আমরা বলবো সেল সাইকেল বা কোষ চক্র। তাহলে সৃষ্টি, বৃদ্ধি আর বিভাজন। তাহলে সেল সাইকেলে হচ্ছে গিয়ে তোমার ডিএনএ প্রতিলিপন কোথায় হবে? দেখো, তিনটা দশা আছে, G1, S, G2। তাহলে G1 এর কাজ কি? G1 হচ্ছে যে তোমার এই যে আমাদের প্রথমেই যে একটা কোষ বিভাজন শুরু হবে, ও সিদ্ধান্ত গ্রহণ করবে। সিদ্ধান্ত গ্রহণ যে আমি এই শুটিংটা করব, মানে এই কোষটাকে বিভাজিত করব না করব না। যারা বিভাজিত করবে তারা তো পরের ধাপে যাবে, যারা বিভাজন করবে না তারা জি নট ফেজে আটকা পড়ে যাবে। এস দিয়ে সিনথেসিস, এস দিয়ে রেপ্লিকেশন। তাহলে ডিএনএ রেপ্লিকেশন হবে হচ্ছে এস দশায়। আর জি টু তে কি হবে? আবার কাঁচামাল তৈরি হবে, যারা যাবে না তারা আবার হচ্ছে গিয়ে লিখে রাখবে, ঠিক আছে? এবং সকল কাঁচামাল একটা মাইক্রোটিউবুল থেকে দুইটা মাইক্রোটিউবুল যাতে করে সেন্ট্রিওল তৈরি হয়, আবার হচ্ছে গিয়ে আলাদা কৃত্রিম ভাবে সবকিছু করা যায়। কোষচক্রের কোন পর্যায়ে ডিএনএ প্রতিলিপি সৃষ্টি হয়? প্রতিলিপি মানে রেপ্লিকেশন। আমরা জানি যে আমাদের কোষচক্রে ডিএনএ রেপ্লিকেশন হবে কোথায়? ইন্টারফেজে। কোন ধাপে? এস ফেজে। এস দিয়ে সিনথেসিস। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে।
একটি কোষ পরপর দুভাগ বিভক্ত হওয়ার মধ্যবর্তী পর্যায়ে একই কথা ইন্টারফেজ। কোষ চক্রের সংশ্লেষণ দশা কতটুকু ব্যয় হয়? তাহলে আমরা কি দেখেছিলাম দেখো, এই যে G1 ফেজ এটা ছিল 30 থেকে 40 মিনিট, এস ফেজে এটা ছিল হচ্ছে 25 থেকে 30 মিনিট, আর G2 বাকি সময়। এটাকে আমরা সময় দিয়ে এভাবে বলতে পারি, আবার আমরা পার্সেন্টেজ দিয়েও আলাদা করতে পারি। সেটা কিভাবে দেখো, 30 থেকে 40%, এস হচ্ছে কি 30 থেকে 50% পর্যন্ত সময়, টোটাল সময়ের G2 10 থেকে 20%, এটা হচ্ছে টোটাল 20% বা 100% সময়ের মধ্যে এটা বিভাজন। তাহলে কি বলা হয়েছে যে কোষ চক্র মানে সেল সাইকেলের টোটাল কোষ চক্রে এখানে কিন্তু সংশ্লেষণ দশা বলছে, তাহলে কি সংশ্লেষণ হবে, আমি না তুমি, ডিএনএ। তাহলে এখানে কি হবে, অ্যান্সার 90 থেকে 95%। হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়, এটা কি এক ধরনের প্রোটিন, এটা হবে G1। কোন ধাপে নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়? আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে সবচেয়ে বহু গুরুত্বপূর্ণ ক্রিয়া বিক্রিয়া সংঘটিত হয় তাকে আমরা বলবো হচ্ছে বিপাকীয় বা মেটাবলিক নিউক্লিয়াস। তাহলে বিপাকীয় নিউক্লিয়াস বলেছিলাম ইন্টারফেস দশা, কারণ ইন্টারফেস দশাটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াস অনেক বেশি অ্যাক্টিভেটেড থাকে। বিরাম 1 বা গ্যাপ 1 এর ব্যয়িত সময় 30 থেকে 40, 30 থেকে 50 হচ্ছে এস ফেজ, আর হচ্ছে গিয়ে বাকিটা বাকি সময়। কোন জীব হ্যাপ্লয়েড দেহ গঠন করে, যে নিজে হ্যাপ্লয়েড হবে? দেখো, ফার্ন হচ্ছে ডিপ্লয়েড, নগ্নবীজি ডিপ্লয়েড, ফার্ন ডিপ্লয়েড, তাহলে রয়েছে একজন শৈবাল। মায়োসিস কোষ বিভাজন প্রথম কে প্রত্যক্ষ করেন বা সপুষ্পক উদ্ভিদে কে প্রথম প্রত্যক্ষ করেন? আমাকে যদি বলা হয় সপুষ্পক উদ্ভিদে প্রথম উল্লেখ করেন কে, বা সপুষ্পক উদ্ভিদে প্রথম মায়োসিস প্রত্যক্ষ করেন কে, তখন এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে হচ্ছে, আমরা কিন্তু মায়োসিসের কথা বলতেছি, তাহলে হবে স্ট্রাসবুর্গার। তাহলে বেনেডিন আর হাউজার, আমি এটা বিজ্ঞানের নামগুলো বলে রাখি, বেনেডিন এবং হাউজার। স্ট্রাসবার্গার, ফার্মার এন্ড মুর। তাহলে এই যে বেনেডিন আর হাউজার, ওনারা কি করেছেন, ওনারা হচ্ছে কৃমির গ্যামিটে সর্বপ্রথম, কিসে বলো তো, আর কাজ কাম পায়নি, কৃমির গ্যামিটে প্রথম এই মিওসিস প্রত্যক্ষ করছেন। পরবর্তীতে সপুষ্পক উদ্ভিদে সবার প্রথমে উল্লেখ করেছেন হচ্ছে কোনটা, স্ট্রাসবুর্গার। কত সালে স্ট্রাসবুর্গার মায়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন? এটা হবে 1888 সালে। কোন কোষ বিভাজনকে বিয়োজন মানে হচ্ছে মাতৃকোষের ক্রোমোজোম অপত্য কোষে অর্ধেক হয়ে যাবে, এটা হবে মিওসিস। স্পোরোফাইটিক উদ্ভিদ, যেখানে স্পোরোফাইটিক শব্দটা পাবা, স্পোরোফাইটিক মানে ডিপ্লয়েড, তাহলে গ্যামেটোফাইটিক মানে কি হবে, হ্যাপ্লয়েড। তাহলে যারা ডিপ্লয়েড ওদের জনন, ওদের অ্যাকচুয়ালি আমরা কোথায় মিওসিস পাই? এখানে কনফিউশন আছে, যেমন জনন কোষে পরাগরেণু তো হবেই না, কারণ ওরা তো নিজেরাই হ্যাপ্লয়েড। দেহকোষ এবং জনন মাতৃকোষ দুজনেই ডিপ্লয়েড, কিন্তু মিওসিস ঘটবে কোথায়, জনন মাতৃকোষে। হ্যাপ্লয়েড জীবের মিওসিস কোথায় সংঘটিত হয়? জনন মাতৃকোষে। আমি অলওয়েজ একটা কথা বলি যে কখনো মনে হয়েছে যে মিওসিস না থাকলে কি হইতো, শুধু মাইটোসিস থাকলেই হতো? মিওসিস না থাকলে কি হতো দেখো, ধরো পিতার শুক্রাশয় আর মাতার ডিম্বাশয়, এই দুটা মিলে হয়ে যেত টেট্রাপ্লয়েড। এও টেট্রাপ্লয়েড, বউও টেট্রাপ্লয়েড। এর নাত ছেলে হইছে 8 প্লয়েড, এই ছেলে 8 প্লয়েড, এই ছেলে 8 প্লয়েড, দুজনে বিয়ে হলে বাচ্চা হবে 16 প্লয়েড। 4টা হাত, 4টা মাথা, 4টা কান। তাহলে এই যে প্রজাতিতে একটা বিপুল পরিমাণে পরিবর্তন সাধন হয়ে যাচ্ছে, তোমার 46টা ক্রোমোসোম থেকে 2টা, 2টা থেকে 1.5টা, 2টা থেকে আধাটা, এই যে তোমার এই বিপুল পরিবর্তন সাধন হবে না যদি আমরা মিওসিস করি। তাহলে কি হবে, এই যে যখন জন্মমাতৃ কোষ তৈরি হলো, এটার উপরে মিওসিস সেল ডিভিশন হয়ে একটা হ্যাপ্লয়েড কোষ তৈরি করবে, এর উপরে একটা হ্যাপ্লয়েড কোষ তৈরি করবে, এই দুটা মিলে তৈরি করব ডিপ্লয়েড দাওয়াত। ঠিক আছে, তাহলে ইনক্রেডিবল হাল্কের হাত থেকে আমরা এভাবে বাঁচতে পারবো। তাহলে কোথায় হয়, জনন মাতৃকোষে হয়। কোন ধাপে দানাদার ক্রোমোমিয়ার দেখা যায়? একটা হচ্ছে দেখা যায়, আর একটা হচ্ছে স্পষ্ট হয়। যদি দেখা যায় অ্যান্সার করতে চান, তাহলে এটা হচ্ছে কি হবে, ক্রোমিয়ার দেখা যায় লেপ্টোটিনে। আর যদি বলেন যে স্পষ্ট হয়, সেটা অ্যান্সার হবে কোথায় বলতো, প্যাকাইটিনে। তাহলে প্রথম দেখা গেছে লেপ্টোটিনে, আর স্পষ্ট হয়েছে প্যাকাইটিন দশে।
কোন ধাপে দানাদার ক্রোমোমিয়ার দেখা যায়? তাহলে অ্যাজ ইউজুয়াল নাম্বার হবে কি প্যাকাইটিন, সরি লেপটোটিন। প্রতিটি জোড় বাঁধা ক্রোমোজোম জোড়া আমরা জানি যে আমাদের মিওসিস হচ্ছে গিয়ে দুটো ধাপে বিভক্ত, এটা মাইটোসিসের মতো না। একটা হলো মিওসিস 1 আর একটা হলো মিওসিস 2। তাহলে এই যে মিওসিস 1, এই মিওসিস 1 এর আন্ডারে হচ্ছে গিয়ে কি পড়বে? মিওসিস 1 এর আন্ডারে পড়বে হচ্ছে গিয়ে জাস্ট লাইক মাইটোসিস, জাস্ট ক্রোমোজোম বিভাজিত হচ্ছে। আর মিওসিস 2 হচ্ছে কি মিওসিসের মতোই ক্রোমোজোম একটা, নিউক্লিয়াস একটা। ঠিক আছে? তার মানে এখানে আমার জাস্ট হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে কিন্তু ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। তাহলে দেখো জোড় বাঁধা ক্রোমোজোম জোড়াকে আমরা আগে কি বলবো? আমরা বলবো হচ্ছে বাইভ্যালেন্ট। আর এই প্রক্রিয়াটাকে আমরা বলবো সিন্যাপসিস। জোড়া তৈরি করে আনলে সেটা হচ্ছে বাইভ্যালেন্ট, প্রক্রিয়াটা হলো সিন্যাপসিস। আর কায়াজমা তো প্যাকেটে তোমরা পড়েছোই, কায়াজমা ক্রসিং ওভার। একই ক্রোমোজোম থেকে এক প্রাপ্ত দুটি ক্রোমাটিডকে কি বলা হয়? একই ক্রোমোজোমে দুটি ক্রোমাটিডকে বলা হয়ে থাকে সিস্টার ক্রোমাটিড। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অগ্রগামী বাহুগুলো অন্যগামী, এটা কোনটাতে হবে? এটা হবে হচ্ছে অ্যানাফেজে। হোমোলোগাস ক্রোমোজোমগুলো বাইভ্যালেন্টের মাঝে কত ডিগ্রি কোণ করে থাকে? অবভিয়াসলি 90 ডিগ্রি। কোনটি দ্বারা মেন্ডেলবাদ এবং আপাত ব্যতিক্রমগুলো ব্যাখ্যা করা যাবে? তাহলে মেন্ডেলবাদগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারবো কিসের সাহায্যে? আমরা হচ্ছে কি মাইটোসিসের সাহায্যে ব্যাখ্যাগুলোকে অতিক্রম করতে পারবো। জীবের বংশ পরম্পরায় ক্রোমোজোমের সংখ্যা নিয়ন্ত্রণে দায়ী কোনটি? আমরা বলেছিলাম না কোষকে অতিরিক্ত বিভাজনের হাত থেকে রক্ষা করবে কে? বংশ পরম্পরায় ক্রোমোজোমের সংখ্যা নিয়ন্ত্রণে, এটা হবে ডিএনএ অনুলিপন, কারণ ডিএনএ থেকে তো ক্রোমোজোম আসতেছে। কোনটিতে মিওসিস ঘটে? জননকোষ, এটা হচ্ছে হ্যাপ্লয়েড, তাহলে হবে না। দেহকোষ ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড। তাহলে আমরা কি জানি যে মিওসিস অ্যাকচুয়ালি ডিপ্লয়েড কোষে হয়ে থাকে। তাহলে এখানে হচ্ছে গিয়ে আমরা কি দিব? যেটা হচ্ছে ডিপ্লয়েড কোষ তার উপরে আমরা হচ্ছে মিওসিস সেল ডিভিশন করে ওটাকে হ্যাপ্লয়েড বানাবো। তাহলে দেহকোষ আর জননমাতৃ কোষ এগুলা কি হবে? এগুলা কালকে হ্যাপ্লয়েড হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কোনটিতে মিওসিস ঘটে? দেহকোষে। ক্রসিং ওভার ঘটে কোন উপপর্যায়ে? দেখো ক্রসিং ওভারটা আমি বলছিলাম এভাবে যে দুই বান্ধবী একদম গলায় গলায় খাতির, সারাদিন কলেজে হাত ধরে বসে থাকে, ওয়াশরুমে হচ্ছে একসাথেই যায়। ঠিক আছে? তাহলে একবারে দুই বান্ধবীর মধ্যে লাগলো ঝগড়া। ঝগড়া লাগার পর কি হলো? ওরা তো সবসময় আগে কাছাকাছি থাকতো, তাই না? ওরা হচ্ছে আগে একদম হরিহর আত্মা, ইয়ে কি জানি বলা হয়, হাম সাথ সাথ রাহে, বা একই রকমই ছিল। তো পরে আস্তে আস্তে কি হয়, ওরা যখন একসাথে ছিল তখন তো ওদের এই দুইটা বাহু একত্রে এক্স আকৃতির একটা গঠন তৈরি করছে যাকে আমরা বলি কায়াজমা। তাহলে এরা হচ্ছে ইনিশিয়ালি দুই বান্ধবী। দুই বান্ধবীর মধ্যে যখন ঝগড়া শুরু হয়েছে, ঝগড়া শুরু হওয়ার পরে ওরা দুজন দুজনের চুলের মুঠি ধরে চুলাচুলি শুরু করছে। তাহলে তখন দেখা গেল ঝগড়া শুরু হয়ে যাওয়ার পরে এর কিছু অংশ এর কাছে চলে আসলো, এর চুলের কিছু অংশ এর কাছে চলে আসলো, আবার এর চুলের কিছু অংশ এর কাছে চলে আসলো, আবার এর কিছু অংশ এর কাছে, মানে পাল্টাপাল্টি হয়ে গেছে, বুঝছো? পাল্টাপাল্টি হয়ে গেল। তাহলে এই যে তোমার দুটা ক্রোমাটিডের কাছাকাছি অঞ্চলে যে অংশের বিনিময় হচ্ছে এটাকে আমরা বলি ক্রসিং ওভার। এবং ক্রসিং ওভার অলওয়েজ নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হয়। ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের মিওসিস 1 এর প্রোফেজ 1 এর যে প্যাকাইটিন উপদশা আছে সেখানে হচ্ছে আমার ক্রোমোজোম গুলো আরো খাটো মোটা হবে, দুটা করে ক্রোমাটিডে বিভাজিত হবে। তাহলে একটা বাইভ্যালেন্টে আমরা পাবো 4টা ক্রোমাটিড যাকে বলা হয় টেট্রাড। একই ক্রোমোজোমের দুইটা সিস্টার, পাশাপাশি দুইটা ক্রোমোজোমের নন সিস্টার। যখন ওরা কাছাকাছি আসবে তখন কি বাহুগুলা হচ্ছে এক্স আকৃতির গঠন তৈরি করে। তখন সেখানে অংশের বিনিময় হওয়াকে বলা হচ্ছে মেন্ডেলের সূত্র, বা এই অংশের বিনিময়কে আমরা বলতে পারি হচ্ছে কায়াজমা বা ক্রসিং ওভার। এটা কোথায় হয়? প্যাকাইটিন দশায় হয়। তাহলে লেপটোটিন দশায় আমরা ক্রোমোমিয়ার দেখতে পারি, স্পষ্ট হয় প্যাকাইটিনে। এছাড়া প্যাকাইটিনে কিন্তু কায়াজমা বা ক্রসিং ওভারও হবে। তাহলে সঠিক ক্রম পর্যায় কোনটা? দেখো লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, জাইগোটিন বাদ। জাইগোটিন দিয়ে তো শুরু হবেই না, এটাও হবে না। লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন। ঠিক আছে? এটা হলো। তাহলে আমাদেরকে ফ্লোচার্ট গুলো অ্যান্সার করার জন্য আমাদেরকে সিকোয়েন্স মনে রাখতে হবে। প্রান্তীয়করণ, আমরা বলেছিলাম না যে দুই বান্ধবীর মধ্যে ঝগড়া লেগেছিল, ঝগড়া করে চুলাচুলি হয়ে একজনের চুলের মুঠি আরেকজনের কাছে চলে আসছে। এইবার কি হবে? এবার ওদের মধ্যে বিকর্ষণ শুরু হবে। এবং বিকর্ষণটা প্রথম স্টার্ট হবে হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার, মানে হচ্ছে গিয়ে কায়াজমা অঞ্চল বা সেন্ট্রোমিয়ার বরাবর অঞ্চল, যেটাকে আমরা বলি কাইনেটোকোর।
এবার কি হবে, ওদের মধ্যে বিকর্ষণ শুরু হওয়ার কারণে ওরা একজন আরেকজনের থেকে দূরে সরে যেতে থাকবে, কিন্তু বাধা সাধবে সেই কায়াজমা বরাবর তারা আটকে আছে। ঠিক আছে, তাহলে কি বলি যে আমার প্রথমে যে একই ক্রোমোজোমের যে দুইটা ক্রোমাটিড ছিল সিস্টার, ওদের মধ্যে বিকর্ষণ শুরু হবে। বিকর্ষণ শুরু হওয়ার পর আস্তে আস্তে কি হবে, ওদের হচ্ছে যে মানে কায়াজমাটা ছিল সেটা প্রান্তের দিকে সরে যেতে থাকবে, কিন্তু ওরা হচ্ছে প্রান্ত বরাবর বাধাপ্রাপ্ত হবে, যাকে বলা হয় প্রান্তীয়করণ। এবং এই প্রান্তীয়করণের কারণে ওদের মাঝে লুপ সৃষ্টি হয়। একটা লুপ থাকলে 180, দুইটা লুপ থাকলে 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে এটা কোথায়, প্যাকাইটিনে। কোন উপপর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেনে অবলুপ্তি ঘটে? তাহলে আমার অবলুপ্তি ঘটে গেছে কোথায়, ডায়াকাইনেসিসে। কায়াজমা সৃষ্টি, এটা কি পারবো না সবাই মিলে ইনশাআল্লাহ, প্যাকাইটিন। আমি কিছু ক্লু ওয়ার্ড বলে দিই। বাইভ্যালেন্ট, সিন্যাপসিস, এগুলা হচ্ছে গিয়ে জাইগোটিনের। এরপরে হচ্ছে বাইভ্যালেন্ট আর সিন্যাপসিস। এরপরে হচ্ছে টেট্রাড, সিস্টার, নন সিস্টার, কায়াজমা, ক্রসিং ওভার, এগুলো হচ্ছে প্যাকাইটিনের। তাহলে কিওয়ার্ড গুলো খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে এখানে কি বলা হয়েছে যে কায়াজমা হচ্ছে প্যাকাইটিন। প্রোফেজ 1 এর প্যাকাইটিন উপদশায় এক্স আকৃতির অংশকে কি বলা হয়? ক্রসিং ওভার তো অংশের বিনিময়, সিন্যাপসে জোড়া বাঁধা, টেট্রার একই ক্রোমোজোমের বা একই বায়োভ্যালেন্টের 4টা ক্রোমাটিড, আর হচ্ছে এক্স আকৃতির কায়াজমা। এটা অ্যান্সার হবে কায়াজমা। কোন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম জোড় বাঁধে? তাহলে জোড় বাঁধতেছে কিভাবে বলতো? এটা হচ্ছে জাইগোটিনে। এখানে জোড় বাঁধাকে আমরা বলবো হচ্ছে সিন্যাপসিস, আর জোড় বাঁধতেছে কিসের মাধ্যমে? এক জোড়া ক্রোমোজোমকে আমরা বলবো বাইভ্যালেন্ট। তাহলে তোমাদের কাছে আমি একটা কোশ্চেন করতে চাই, যে ধরো একটা কোষে যদি আমার 46টা ক্রোমোজোম থাকে, তাহলে বাইভ্যালেন্ট কয়টা থাকবে? একটা কোষে যদি 46টা ক্রোমোজোম থাকে, তাহলে আমার বাইভ্যালেন্ট কয়টা থাকবে? এগুলোতে অ্যান্সার করো। এটা হবে হচ্ছে কি জাইগোটিন। ঠিক আছে, তাহলে আমার 23টা বাইভ্যালেন্ট থাকবে। কোন একটা কোষে যত সংখ্যক ক্রোমোজোম থাকে তার ঠিক অর্ধেক সংখ্যক থাকবে বাইভ্যালেন্ট। তাহলে দেখছো পরের প্রশ্নটা কি বলে দিয়েছে, বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোন উপদশায়? এটা হবে জাইগোটিন। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা আশা করি এখান থেকে এগুলো বুঝতে পেরেছি। প্রথমে আমরা লিখে দিই সিন্যাপসিস আর বাইভ্যালেন্ট। তার মানে দেখো আমি হচ্ছে পুরোটাকে আবার একটু রিভিউ করে দিচ্ছি। কিছু কিওয়ার্ড আছে আমাদের মায়োসিস 1 এর প্রোফেজ 1 এ আমাদের 5টা উপদশা আছে: লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। লেপটোটিনের শুরুতেই আমার নিউক্লিয়াস তোমার হচ্ছে ক্রোমোজোম গুলো খাটোমোটা হতে শুরু করবে, কিন্তু সেখানে হচ্ছে যে আমার ক্রোমোজোম গুলো দুটি ক্রোমাটিডে বিভাজিত হবে না। সেখানে প্রাণীকোষে আমরা ফুলের তোড়া বা বুকে দেখতে পারবো। তাহলে এখানে তিনটা জিনিস, নাম্বার 1 জল বিয়োজন খাটোমোটা, নাম্বার 2 ক্রোমোমিয়ার, নাম্বার 3 বুকে বা পোলারাইজড বিন্যাস। জাইগোটিন, জাইগোস মানে হচ্ছে জোয়াল, তার মানে বাবার 23টা মার 23টা জোড়া বাঁধবে। জোড়া বাঁধার প্রক্রিয়া হলো সিন্যাপসিস, এবং এক জোড়া ক্রোমোজোম বাইভ্যালেন্ট। একটা কোষে 23টা বাইভ্যালেন্ট থাকবে। তাহলে দুইটা কি পয়েন্ট, সিন্যাপসিস এবং বাইভ্যালেন্ট। প্যাকাইটিনে আমার হচ্ছে গিয়ে ক্রোমোজোম গুলা দুটা ক্রোমাটিডে বিভাজিত হয়ে গেল। মাইটোসিসে একদম প্রোফেজের প্রথম দিকে বিভাজিত হয়ে গেছিল, কিন্তু এখানে বিভাজিত হলো প্যাকাইটিনে এসে। তাহলে আমরা একই ক্রোমোজোমে পেলাম, একটা বাইভ্যালেন্টে পেলাম 4টা ক্রোমাটিড, একটা ক্রোমোজোমে 2টা, একটা বাইভ্যালেন্টে 4টা ক্রোমাটিড, টেট্রাড। একই ক্রোমোজোমের 2টা সিস্টার, পাশাপাশি 2টা ক্রোমোজোমের হচ্ছে কি ব্রাদার বা কাজিন না, নন সিস্টার। তাহলে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হলে তাকে আমরা বলবো ক্রসিং ওভার। তাহলে প্যাকেটিন থেকে আমরা পেলাম টেট্রাড, সিস্টার, নন সিস্টার, কায়াজমা এবং ক্রসিং ওভার। খুবই গুরুত্বপূর্ণ প্যাকেটিন। এই যে ওরা হচ্ছে অংশের বিনিময় করেছিল কায়াজমা করে, এবার তাদের মধ্যে বিকর্ষণ শুরু হবে, প্রান্তের দিকে সরে যাবে, এটা হলো প্রান্তীয়করণ। লুপের সৃষ্টি হবে, একটা হলে 180, দুইটা হলে 90 ডিগ্রি। সরি, দুইটা হলে 180 ডিগ্রি আর একটা হলে 90 ডিগ্রি। আমি কি আবার ভুল বললাম? একটা লুপিং হলে 180, সরি, আর দুটা হলে 90 ডিগ্রি হবে। তাহলে এখানকার কি পয়েন্ট গুলো হচ্ছে প্রান্তীয়করণ আর হলো লুপিং। ডায়াকাইনেসিসে এসে আমার নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যাবে, ক্রোমোজোমের উপর ধাতব পদার্থ জমা হবে, ওরা পরিধি থেকে কেন্দ্রের দিকে চলে আসবে। তাহলে বা কেন্দ্র থেকে পরিধি থেকে যেতে পারে। তাহলে এই যে কি পয়েন্ট গুলো, এগুলো তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে দেখো ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হবে কোন ধাপে? এটা অ্যাকচুয়ালি দেখো কোথায় অর্ধেক হয়ে যাচ্ছে, টেলোফেজ দশা অর্ধেক হয়ে যাচ্ছে। দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড়া সৃষ্টি, এটা কি হবে? বাইভ্যালেন্ট। এটা কোন দশায় হয়েছিল?
জাইগোটিন। তাহলে জোড় সৃষ্টি হওয়াকে, এটা অ্যাকচুয়ালি ভুল বললাম, যদি বলা হয় জোড় সৃষ্টি হওয়াকে কি বলে, হওয়াকে বলে সিন্যাপসিস, আর জোড় ক্রোমোজোমকে বলা হয় বাইভ্যালেন্ট। প্রক্রিয়াটা কিন্তু সিন্যাপসিস। কায়েজমা হবে প্যাকাইটিনে, প্রান্তিকরণ হবে হচ্ছে ডিপ্লোটিনে। মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া নিউক্লিয়াসের প্রথম এবং দ্বিতীয় বিভাজনের মধ্যবর্তী সময়। মাইটোসিসে এই ধরনের বিশ্রাম অবস্থাকে আমরা বলেছিলাম ইন্টারফেজ, আর মায়োসিসে আমরা বলবো কি ইন্টারকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, যেটা স্লাইখার আবিষ্কার করেছিলেন, আর সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। আর মেটাকাইনেসিস মানে হচ্ছে মাইটোসিসের মেটাফেজ দশায় বিষুবীয় অঞ্চল বরাবর আমাদের ক্রোমোজোম গুলোর বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় মেটাকাইনেসিস। মায়োসিস কোষ বিভাজনে কোন উপদশায় সিন্যাপসিস ঘটে? দেখছো ঘুরে ফিরে একই জিনিস, জাইগোটিনে ঘটে। আরো হবে কি বাইভ্যালেন্ট তৈরি হবে। কায়াজমাটার প্রান্ত পরিবর্তন ঘটে মায়োসিস বিভাজনে কোন দশায়? তার মানে কায়াজমা, ক্রসিং ওভার, টেট্রাড, দে অল আর ইন প্যাকাইটিন। ক্রোমোজোমের অংশের বিনিময়কে কি বলা হয়? অংশের বিনিময়কে আমরা কি বলবো? ক্রসিং ওভার। বাইভ্যালেন্ট তো হচ্ছে জাইগোটিনে পাওয়া যাবে। সিস্টার ক্রোমাটিড, একই ক্রোমোজোমের দুটা ক্রোমাটিডকে বলা হয়, আর জোড়া বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সিন্যাপসিস। কোনটির কারণে নন সিস্টার ক্রোমাটিড দুটি এক বা একাধিক স্থানে ভেঙে যাবে এবং জোড়া লাগবে? লাইগা যায় লাইগেজ দিয়ে এবং ভেঙে যাবে কিন্তু এন্ডোনিউক্লিয়েজ দিয়ে। ঠিক আছে, লাইপেজ মানে তো যেটা চর্বি পরিপাক করবে, লিপিড পরিপাক করে লাইপেজ। এন্ডোনিউক্লিয়াস তো কিসে থাকে? এন্ডোনিউক্লিয়াস তো ভেতরে থাকে, এটা কোনো আলাদা এনজাইম না। তাহলে তোমাদেরকে আমি কিছু কি পয়েন্ট বলে দিতে চাই, যে কি পয়েন্টগুলো থেকে তোমাদের প্রায় সময় কনফিউশন তৈরি হয়। সেটা কি দেখো, প্রথম কি পয়েন্ট হচ্ছে, আমাকে যদি বলা হয় স্পিন্ডল তন্তু, এই স্পিন্ডল তন্তু বিলুপ্ত হতে, এটা আমি আগে একবার লিখে দিচ্ছি, এখন আবার লিখে দিচ্ছি, শুরু করে, এটা হচ্ছে প্রোফেজ। বিলুপ্ত হয়ে যায় বা বিলুপ্ত ঘটে মেটাফেজ। বিলুপ্ত থাকে, এটা হলো মেটাফেজ। নাম্বার 2, ক্রোমোজোম। খাটো মোটা হয় বা খাটো মোটা হতে শুরু করে, এটা হবে প্রোফেজ। আর সর্বাধিক বা সর্বোচ্চ খাটো মোটা, যেটাকে আমরা বলি কন্ডেনসেশন বা সুপার কয়েলিং, সেটা হবে মেটাফেজে। ক্রোমোজোম দুটা ক্রোমাটিডে বিভক্ত হয়, তার মানে ক্রোমাটিডে বিভক্ত হয় হচ্ছে প্রোফেজে। আর আমাকে যদি বলা হয় যে এটা কিন্তু সেন্ট্রোমিয়ার ছাড়া, তাহলে সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে কোন দশায়? সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় মেটাফেজে। ঠিক আছে, তাহলে আমার সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোম গুলো দুটি ক্রোমাটিডে বিভক্ত হবে হচ্ছে প্রোফেজে, আর সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে হচ্ছে অ্যানাফেজে। খাটো মোটা হয় প্রোফেজে, সর্বাধিক খাটো মোটা হয় মেটাফেজে। আর বিলুপ্ত হওয়ার কাহিনী তো বলেই দিলাম, লম্বা চিকন হবে টেলোফেজে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার এই যে কনফিউশন গুলা, এগুলা কিন্তু পরীক্ষার হলে ভুল করা যাবে না। আর আমাদের এই যে তোমার মাইটোসিস থেকে যে কি পয়েন্ট গুলা আছে, প্রোফেজ থেকে জল বিয়োজন, খাটো মোটা, বিলুপ্ত হতে শুরু করা, এরপরে তোমার হচ্ছে গিয়ে কি বলে ওটাকে, স্পিন্ডল তন্তু,
সরি, এটা তো স্পিন্ডল তন্তু হবে না, এটা তো হবে নিউক্লিওলাস, নিউক্লিয়ার এনভেলপ। কারণ স্পিন্ডল তন্তু তৈরি হবে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ, ঠিক আছে? বিলুপ্ত হতে শুরু করে, বিলুপ্ত হয়ে যায়, বিলুপ্ত থাকে। তো নেক্সট পয়েন্ট হচ্ছে স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্র তৈরি হতে শুরু করে প্রোমেটাফেজে, ঠিক আছে? স্পিন্ডল যন্ত্র তৈরি হয় প্রোমেটাফেজ, এটা ভালো করে মনে রাখবে, এটা ভুল হয়েছে একটু। এরপরে হচ্ছে প্রোমেটাফেজে আমাদের স্পিন্ডল যন্ত্র শুরু হবে অ্যাস্টার রশ্মি দিয়ে। এরপরে হচ্ছে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যাবে। মেটাফেজে হচ্ছে মেটাকাইনেসিস হবে, কনডেনসেশন, সুপার কয়েলিং হবে। অ্যানাফেজ আর সেন্ট্রোমিয়ার বিভাজিত হচ্ছে। অ্যানাফেজে মেরুমুখী চলন, ভিএলজেআই। টেলোফেজে জল যোজন, লম্বা চিকন। এরপরে তো মিওসিসের কি পয়েন্টগুলো বলেই দিলাম। ইন্টারফেজ থেকে জি1 এ সমস্ত কাঁচামাল তৈরি হবে। এস ফেজে রেপ্লিকেশন, জি2 তে আবার কাঁচামাল তৈরি হবে। একটা সেন্ট্রোজোম থেকে দুইটা সেন্ট্রোজোম হবে। মাইক্রোটিউবিউল তৈরিকারী পদার্থগুলোর সূচনা হবে, ঠিক আছে? আর আমাদের মাইটোসিস মিওসিসের গুরুত্বগুলো খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে। যেমন এখানে কিছু ফ্যাকড়া আছে, ফ্যাকড়াগুলো কি আসলে তোমাদেরকে আলোচনা করি। যদি আমাকে বলা হয় যে জনন মাতৃকোষ, তাহলে জনন মাতৃকোষে কোন কোষ বিভাজন হয়? জনন মাতৃকোষে হবে মিওসিস। জননাঙ্গ সৃষ্টি, জননাঙ্গ সৃষ্টি মাইটোসিস। জনন কোষের সংখ্যা বৃদ্ধি, জনন কোষ তো নিজেই হ্যাপ্লয়েড, আমি যদি ওর উপরে আরো মিওসিস করি তাহলে হাফপ্লয়েড বলে কি কিছু আছে? নাই। তাহলে জননাঙ্গ সৃষ্টি বা জনন কোষের সংখ্যা বৃদ্ধি এই সব কিছুই করে হচ্ছে মাইটোসিস। আর জনন মাতৃকোষে মিওসিস হবে, জনন কোষ সৃষ্টি এটাও মিওসিস হবে। কারণ জনন কোষ যেহেতু হ্যাপ্লয়েড, সো জনন কোষ সৃষ্টি এটা হচ্ছে কোন প্রক্রিয়াতে হবে? মিওসিস প্রক্রিয়ায়। সকল জনন কোষ হ্যাপ্লয়েড, কিন্তু জনন মাতৃকোষ কিন্তু ডিপ্লয়েড। তাহলে এই ফ্যাক্টরগুলো খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবা। তাহলে আমাদের কোষ বিভাজনের এক্সাম অনুশীলনী সলভ হয়ে গেল। এই প্রশ্নগুলো নিজে একবার করে মনে মনে রিডিং দিলেই দেখবা পড়া হয়ে যাচ্ছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।